আচ্ছা, যারা আছো আছো, কিছু করার নাই, 40 মিনিট টাইম আমার পড়াইতে হবে, তো আমি পড়াশোনা শুরু করে দেই। আমাদের পড়াশোনা কোথায় ছিল? ম্যাম 9.10 9.10 9.10 বিমস্টেকের আগ পর্যন্ত ছিল, তাই না? এই 9.11 তো পড়ানো হয়েছে না, সাপটা এগুলো তো পড়ছে, এই যে এগুলো আসিল ম্যাম এগুলো তো পড়ানো হয়েছে। 9.10 এর একটা ওই যে কর্মপত্র ছিল ওইটাই হ্যাঁ, ওইটা হলো হোমওয়ার্ক ছিল, আমি একদম শিওর কেউ করে নাই, তাই না? মিস করেছি ম্যাম করছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। মাইমুনা, সুইটি, ফাতেমা, নওশিন সবাই ভিডিও শেয়ার অন করো, আমি দেখতে চাচ্ছি তোমাদের। আচ্ছা, তো কয়জন করছি এটা? আমি তো করছে, ফারহানা করছে, আর কে করছে? আর কেউ করছে? আচ্ছা ঠিক আছে, 2 জন করছে, তো 2 জনের জন্য তাহলে কি আমি ক্লাস থেকে বাকি সব কয়টারে বাইট করে 2টারে নিয়ে আমি সলভ করি নাকি? কেমন হবে ফারহানা? কেমন হবে? ভালো হবে না? মজা হইব, অনেক মজা হইব, তাই না? আচ্ছা আচ্ছা, প্রথমটা দেখো, এখানে আমাদের 6টা ঘটনা দেওয়া আছে। এখন 6টা ঘটনায় 6টা ব্যবসা প্রতিষ্ঠান বা 6 জন উদ্যোক্তা কি করছে, কিছু সুযোগ সুবিধা পাইছে। হ্যাঁ, সেই সুযোগ সুবিধাগুলো বা সেবাগুলো, সহায়ক সেবাগুলো কোন ধরনের প্রতিষ্ঠান থেকে পাইছে? হইতে পারে ব্যাংক, হইতে পারে এনজিও অথবা বণিক সভা বা আরো কিছু প্রতিষ্ঠান যেমন এসএমই আছে। হ্যাঁ, তো ওইগুলো থেকে পাইছে কিনা সেগুলো আমাদের ডিটেক্ট করতে হবে, কারণ গত ক্লাসগুলোতে আমরা যখন পড়ছি, পড়ার পর কিন্তু আমরা জানছি যে কোন ধরনের প্রতিষ্ঠান বা কোন ধরনের সংস্থা থেকে আমরা কোন ধরনের সেবা পাইতে পারি, সহায়ক সেবা পড়ছি না? হ্যাঁ, তো এখন আমরা 6টা ঘটনায় বা 6 জন উদ্যোক্তার ঘটনা থেকে দেখব কার থেকে আমরা কোন ধরনের সুবিধা পাই। প্রথমটা, মিস্টার নাসির ইকবাল গার্মেন্টস শিল্প মালিক, তার প্রতিষ্ঠানে শ্রম অসন্তোষের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। বেতন বৃদ্ধি, বকেয়া বেতন ভাতা আদায়, নিয়োগ স্থায়ীকরণ ইত্যাদি নানা দাবি দেওয়া, সমিতি হস্তক্ষেপ করা, সমস্যা দ্রুত সুরাহা করা সম্ভব। মানে এখানে হলো যদি একটা সমিতি হস্তক্ষেপ করে, হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে। যেমন ওর যে নিয়োগটা, মানে যারা আছে চাকরি করতেছে তাদের নিয়োগটা যেন স্থায়ীকরণ হয়, তাদের বেতনটা ঠিকঠাক মতো হয়, ঠিক আছে, বকেয়া বেতন এগুলো আদায় করা যায়। তো এইখানে মানে কোন ধরনের প্রতিষ্ঠান থেকে সেবা দান, মানে কোন ধরনের প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাইতে পারে বলতে পারবা? এই সমিতিটা আসলে কোন ধরনের প্রতিষ্ঠান হবে? ঋতু কি দিছো এটা? ম্যাম বিজিএমইএ। বিজিএমইএ সমিতি কি কখনো বিজিএমইএ এর মধ্যে পড়বে? ফারহানা কি দিছো এটা? আমি তো এটাই দিয়েছি। বিজিএমইএ এর মধ্যে কি কখনো সমিতির জিনিসটা আসছে? সমিতি কিন্তু কখনো বিজিএমইএ এর মধ্যে পড়বে না, এটা হবে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। যে কোনো একটা এনজিও সুযোগ সুবিধার মধ্যে পাবে, সমিতিটাও হলো এনজিও এর মধ্যে পড়বে। সো কোনো এনজিওর যদি ও সুযোগ সুবিধাটা নেয় তাহলে কিন্তু ও কিন্তু এই সমস্যাগুলো সলভ করতে পারবে। ঠিক আছে এবার? জি ম্যাম। নাকি তোমাদের মনে হয় যে বিজিএমইএ এর থেকে এই ধরনের সুযোগ সুবিধা পাইতে পারে? কোথায় বিজিএমইএ? না, আমি এনজিওই হবে। এনজিও হবে, কারণ দেখো এখানে কিন্তু ওর গার্মেন্টস এ যে পণ্য উৎপাদন বা পণ্য রপ্তানি আমদানি করা বা ক্রয় বিক্রয় করার কিন্তু সমস্যাটা নাই। ও সমস্যাটা কাদের নিয়ে? ওর যে শ্রমিকরা আছে, ঠিক আছে, যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে ওর সমস্যাটা। সো এই সমস্যাটা ও সলভ করতে পারবে কিভাবে? যদি ও কোনো বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা এনজিও সুযোগ সুবিধা নেয়। ঠিক আছে, বুঝছি এবার? জি মিস। আচ্ছা, ইয়াসনা পড়ছিলা এটা? দেখছিলা? দেখে নাই ফাঁকিবাজ। জিমিস। আচ্ছা মিস ফাঁকিবাজে আমি জিমিস বলি নাই। আচ্ছা, তো 2 নাম্বারটা কি বলছে? মিস সাথী
আক্তার যুব অধিদপ্তরের অধীনে একাধিক ট্রেডে প্রশিক্ষণ নিয়েছেন। নিজস্ব কিছু মূলধন জোগাড় করলেও তা যথেষ্ট না হওয়ায় তিনি ওসাকা নামক একটা প্রতিষ্ঠান থেকে 20,000 টাকা নিয়েছেন। এটা কি? এটা ইয়াসনা বলবেন। ইয়াসনা কি করছে এটা? মিস এটা এনজিও হয় না, সরি এটা সমিতি না, ওই তো সমিতি, তো সমিতি কিসের আন্ডার পড়বে? এনজিও। এনজিও। হ্যাঁ, দেখো একটা ওসাকা নামক একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানও না, বা এটা কিন্তু আমাদের যে সরকারের বা বিভিন্ন ধরনের সংস্থা বা বেসরকারি বিভিন্ন সংস্থা যেমন বিজিএমইএ, এসএমই ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর, এগুলো কোনো কিছুর মধ্যে কিন্তু পড়ে না। আর এটা কিন্তু কোনো ব্যাংকও না। ওসাকা কি কোনো ব্যাংকও না। সো এটা কি হবে? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও। ঠিক আছে। 3 নাম্বার, মিস্টার গোপাল অনেকদিন ধরে ছোট প্রতিষ্ঠান গড়ে নানা পণ্য উৎপাদন ও বিপণন করছেন। ঠিক আছে, ছোট্ট একটা প্রতিষ্ঠান, একটা কিন্তু ক্লু। ঠিক আছে, তিনি ইদানিং তিনি বিশেষ শিল্প অঞ্চলে একটা প্লট পেয়েছেন। কর্তৃপক্ষ সকল ধরনের ভৌত সুবিধার ব্যবস্থা করেছে। এই ক্ষেত্রে প্রকল্প গ্রহণ থেকে নানা সুবিধা পেয়ে তিনি তুষ্ট। এটা কি হবে রে? এটা ফারহানা বলবে। মিস বিসি। এক্স্যাক্টলি, বেসিক হবে। ঠিক আছে ইয়াশা, ঠিক আছে না? বেসিক হবে না? মিস এটা কি হবে 3 নাম্বারটা? আচ্ছা মিস আমি না শিওরলি বুঝতেছি না, কারণ শিওরলি বুঝো নাই? আচ্ছা, বেসিক থেকে আমাদের তাহলে মেন কথা, তুমি শুধু এটা সলভ করতে গেছো, মানে আগের যে প্রতিষ্ঠানগুলো কোন প্রতিষ্ঠানটা কোনটা সুবিধা দেয় বা কি ধরনের সুবিধা দেয় সেটা তুমি পড়ো নাই, না পড়ে সো এটা সলভ করতে পারবে না। এর জন্যই আমি এটা দিছি, যেন এটা সলভ করার জন্য হইলো ওইগুলো একটু দেখো, মানে চেক করো আর কি। হ্যাঁ, এটার থেকে এটা কি, বাট আমার লাভ হয় না, আমার স্ট্র্যাটেজি কাজ করে নাই। 4 নাম্বার, মিস্টার ইসলাম অনেকদিন ধরে ব্যবসা করছেন, বিভিন্ন মৌসুমে নানান ধরনের জিনিস কিনে আড়তে বা মিলে সরবরাহ করেন। আর্থিক প্রতিষ্ঠানে তার চলতি হিসাব রয়েছে, সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত তিনি জমাতিরিক্ত ঋণ উঠাতে পারেন, তাই তার সমস্যা হয় না। এটা কি হবে 4 নাম্বারটা? ম্যাম এনজিও, এনজিও না, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বুঝতে হবে। এটা একটা আর্থিক প্রতিষ্ঠান এবং সেখানে চলতি হিসাব থাকে। চলতি হিসাব আমরা কোথায় পাই? ব্যাংকে। ব্যাংকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট রাখতে পারি, সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারি, তাই না? হ্যাঁ। সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত তিনি জমাতিরিক্ত ঋণ উঠাতে পারেন, মানে এখানে তিনি আর্থিক সহায়তা পান। সো এটা হবে ব্যাংক। বুঝছি। জি 5 নাম্বার, জনাব এস আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে বাংলাদেশে অপ্রচলিত নানা ধরনের পণ্য বিক্রি করে আসছেন, মানে উনি হলো অনেক বেশি অ্যান্টিক টাইপের পণ্য যেগুলো অত বেশি অ্যাভেলেবল না। এক্ষেত্রে তিনি একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ পেয়ে উপকৃত হন। বিদেশে তাদের আয়োজিত মেলাতেও তিনি স্টল দিয়ে উপকৃত হয়েছেন। এটা কি হবে? ম্যাম ইপিবি, ইপিবি। ইপিবি মানে ম্যাম দেখা বলতে এক্সপোর্ট প্রসেসিং জোন না ব্যুরো? নো মিস না মিস ভুলে গেছি একটু। ও হ্যাঁ, ওই যে ওইটা এক্সপোর্ট প্রমোশন বা ওই যে কি জানো বুড়িও নাকি এটা? আচ্ছা, ব্যুরো, এটা ব্যুরো। ইপিবি হবে না, এটা ইপিবি হবে না, এটা হবে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। দেখো আমাদের চেম্বার অফ কমার্স কি করে, বিভিন্ন ধরনের ওই যে যারা ক্রয় বিক্রয় করে বা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের মধ্যে কি করে, বিভিন্ন ধরনের মেলা, বিদেশে আয়োজিত বিভিন্ন মেলাতে স্টল দিয়ে সহায়তা করে না? কোথায় আমাদের? হ্যাঁ হ্যাঁ বা রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটা। আচ্ছা, এটাও হইতে পারে, দাঁড়াও। হ্যাঁ, এটাও হইতে পারে, ইপিবি হইতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, বিদেশি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ইপিবি ঠিক আছে। এটা আমি ভাবছিলাম যে মনে হয় এটা মনে হয় চেম্বার অফ কমার্স, না এটা চেম্বার অফ কমার্স না, ইপিবি হবে। ঠিক আছে, জি মিস। 5 নাম্বারটা ইপিবি হবে। 6 নাম্বার, মিস্টার হক ঢাকা ইসলামপুরে একজন প্লাস্টিক সামগ্রীর উৎপাদক ও বিক্রেতা। নিজেদের মধ্যে ক্ষতিকর প্রতিযোগিতার কারণে তিনি ক্ষতিগ্রস্ত। তাদের সম্মিলিত একটা প্রতিষ্ঠান রয়েছে যারা সারা দেশে তাদের মতো ব্যবসায়ীদের স্বার্থ দেখাশোনা করে। কর্তৃপক্ষের প্রচেষ্টায় প্রতিযোগীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, সবাই লাভবান হয়েছে। এটা কি হবে? ম্যাম শিল্প ও বণিক সমিতি। হ্যাঁ, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এটা তো না বুঝার কিছু নেই।
ঠিক আছে? শিল্প ও বণিক হ্যাঁ ওই তো চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবে বা শিল্প ও বণিক সমিতি। আচ্ছা, তো যারা দেখলা যে আজকে মানে যারা হয়তো লাস্ট ক্লাসে ছিলও না, ইউটিউবে দেখেও নাই, তো তারা দেখতেছো যে একটু পড়াশোনা মানে জাস্ট একটু সলভ করলে কতটা লাভ হইতো, এটা কি বুঝতে পারতেছো তোমরা একটু, যে যদি একটু দেখতা? বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, অনেক বড় একটা নাম, অনেক বেশি বড় একটা নাম। আচ্ছা, এটা কে পড়বে? ঋতু পড়ো, 1997 সালের থেকে পড়ো। মিস কার নেটে ম্যাম পাইতেছি না তো ম্যাম। এই যে তুমি কি বলে এটা, এটা হলো 426 নাম্বার পেজ আমার বই। ম্যাম 1997 সালে অষ্টম ও নবম সদস্য। না 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 না, এটা না, এই যে এখানে তুমি স্ক্রিনে দেখো কোথায়, জি মিস। মানে আসিয়ান আছে না? 426 নাম্বারই মিস, বি হ্যাঁ। মিস্টেক ওইটা। আসিয়ানের পরেই হলো এটা, পাইছো? জি মিস। এই যে, জি মিস। আচ্ছা শুরু করো। বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ ফর মাল্টি ইনিশিয়েটিভ ম্যাম ইনিশিয়েটিভ 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 শিয়ে তালব্য স্বরসিকার শিয়েটিভ হবে, ঠিক আছে? ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। কোঅপারেশন। 1997 সালের 6 জুন ব্যাংকে একটা উপ-আঞ্চলিক ব্যাংককে জোট ব্যাংককে ব্যাংকে আচ্ছা ম্যাম অনেকটা সেম। ব্যাংককে একটি উপ-আঞ্চলিক জোট হিসেবে সংস্থাটি আত্মপ্রকাশ করে। প্রথমে 4টি দেশ এতে যোগ দেয় এবং দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী এর নাম দেয়া হয় BISTEC, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে 1997 সালের 22শে ডিসেম্বর ব্যাংকে অনুষ্ঠিত সংস্থার দেশগুলোর মন্ত্রীদের একটা বিশেষ সভায় মায়ানমারকে পঞ্চম দেশ হিসেবে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় BIMSTEC। পরবর্তী সময়ে 2004 সালে নেপাল ও ভুটানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামের নতুন পূর্ণাঙ্গ রূপ নির্ধারিত হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক দেশগুলোর মধ্যে সহযোগিতা 10টি ক্ষেত্র চিহ্নিত করে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দানের ভার এক একটা দেশের উপর ন্যস্ত করা হয়েছে। সকল দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নেতৃত্ব দানকারী দেশ কি ভূমিকা রেখেছে তা পর্যালোচনা করা হয়ে থাকে। ঢাকায় অনুষ্ঠিত 19শে নভেম্বর 1998 এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতা 6টি খাত চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয়। 1. বাংলাদেশের নেতৃত্বে ব্যবসা ও বিনিয়োগ। 2. ভারতের নেতৃত্বে পরিবহন ও যোগাযোগ। 3. মায়ানমারের নেতৃত্বে শক্তি সম্পদ। 4. নেপালের নেতৃত্বে পর্যটন। 5. শ্রীলঙ্কার নেতৃত্বে প্রযুক্তি ও 6. থাইল্যান্ডের নেতৃত্বে মৎস্য। 2005 সালের 18-19 ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার আরো নতুন 7টি খাত চিহ্নিত করে তা নেতৃত্ব দানের ভার পূর্বের ন্যায় বিভিন্ন দেশের উপর অর্পণ করা হয়। সহযোগিতার ক্ষেত্রসমূহ হলো: 1. মায়ানমারের নেতৃত্বে কৃষি। 2. থাইল্যান্ডের নেতৃত্বে গণস্বাস্থ্য। 3. নেপালের নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণ। 4. ভারতের নেতৃত্বে সন্ত্রাস দমন ও অপরাধ প্রবণতা রোধ। 5. বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। 6. ভুটানের নেতৃত্বে সংস্কৃতি ও 7. থাইল্যান্ডের নেতৃত্বে দেশসমূহের মধ্যে ব্যক্তিত্বে যোগাযোগ। ম্যাম থাইল্যান্ডে তাহলে 2টা দিছে। থাইল্যান্ডের নেতৃত্বে দেশসমূহের মধ্যে ব্যক্তিত্বে যোগাযোগ মানে এই যে বাকি দেশগুলো আছে, হ্যাঁ 6-7টা দেশ আছে, সেই দেশের যে মানুষগুলো এটার সাথে জড়িত সেই মানুষগুলোর সাথে যেন ঠিকঠাক মতো কমিউনিকেট করা যায় বা কমিউনিকেশন হয়, সেটাই যেন মানে
থাইল্যান্ড এটা এনশিওর করে, ঠিক আছে, মানে যোগাযোগ আমার করার গণস্বাস্থ্য থাইল্যান্ডের গণস্বাস্থ্য, হ্যাঁ আছে তো, এখানে আছে নীতিতে গণস্বাস্থ্য, আবার থাইল্যান্ডের এখানেও আছে মৎস্য, ঠিক আছে, অনেক কাজ আছে, থাইল্যান্ডের কাজ বেশি দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি 2005 সাল থেকে বিমস্টেকের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। ইতোমধ্যে এডিবি দেশগুলোর মধ্যে পরিবহন, অবকাঠামো ও কৌশলগত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিটিআইএলএস BIMSTEC ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক স্টাডি Infrastructure. প্রজেক্ট অবকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, এন্ড লজিস্টিক লজিস্টিক স্টাডি প্রজেক্টের আওতায় সমীক্ষার কাজ শেষ করে সংশ্লিষ্ট দেশগুলোর নিকট পাঠিয়েছে, যা কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপকৃত হবে। এছাড়াও বিমস্টেকভুক্ত দেশসমূহ নিজের মধ্যে একটা মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এগুলো যে কি করতে হবে, শুধু রিডিং করতে হবে এবং যেগুলো পূর্ণ নাম আছে বা কোনটার কি এটা একটু দেখতে হবে এমসিকিউর জন্য, এছাড়া আর কিছু আসতে পারে না। আর আসতে পারে হলো যে ফুল মিনিংটা, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনের ফুল মিনিংটা কি সেটা আসতে পারে। তো বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সাল, তুমি সাল মুখস্থ করার মতো এত এনার্জি থাকলে করতে পারো, বাট আসলেও আসতে পারে। বাট আমার মনে হয় কি যে তুমি সাল মুখস্থ করে যদি তোমার মুখস্থ করার ক্ষমতা তো না থাকে, তাহলে এগুলো ইগনোর করে যাওয়া ভালো, বুঝছো? কারণ কিছু মানে স্পেশাল এলিয়েন থাকবে, তুমি যদি তাদের পরীক্ষা হলে সাহায্য সহযোগিতা নিতে পারো, তাদের থেকে তুমি সালটা জানা নিতে পারবা। সো তুমি এত এনার্জি কেন খরচ করবা সাল মুখস্থ করে? ম্যাম যদি কেউ না করে, আল্লাহ তোমাদের করবে না, পরীক্ষার সময় আমরাই তো, ঠিক আছে, টিচার অসহায় এখানে। ম্যাম সবাই আর কি মানে এরকম প্ল্যান করে গেছে আমরা সাল মুখস্থ করবো না, একজন হেল্প করবে, পরে তো কেউই পারবে না। না, কিছু আছে করবে, ঠিক আছে, কিছু এক্সট্রা অর্ডিনারি পোলাপান আছে, সব ব্যাচেই থাকে, সব ক্লাসেই থাকে, তারা হলো যেটা কখনোই করবে না বা করার কথা না, তারা সেটা করে রাখে, বাট তারা সহজ জিনিসটা পড়ে না, তখন চিন্তা করে আমারে তো ওইগুলো বলবে, ঠিক আছে। আচ্ছা, বিশ্ব বাণিজ্য সংস্থা এটা কি পড়বে? তারপরে ইচ্ছা আছে এটা বিশ্ব বাণিজ্য সংস্থা কে ইয়াসনা? আচ্ছা পড়ো। বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর WTO দীর্ঘ আলোচনা, চেষ্টা প্রচেষ্টা ও উন্নয়নের ধারার মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যকে সকলের জন্য কল্যাণকর করতে যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি প্রভাবশালী ভূমিকা রাখতে সমর্থ হয়েছে তার নাম বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থনৈতিক মন্দাবস্থার উত্তরণ এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে সুসংহত করার লক্ষ্য নিয়ে 1948 সালের 1 জানুয়ারি কিউবার রাজধানী হাভানায় 23টি দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড অর GATT প্রতিষ্ঠিত হয়েছিল। তারই নবতর সংস্করণ WTO। 1994 সালে মরক্কোর রাজধানী মারাকাশে GATT এর যে সম্মেলন হয় তাতে 128টি দেশ GATT চুক্তি অনুমোদন করে এবং সেখানেই WTO এর মতো সংগঠন গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়, যার আলোকে 1995 সালের 1 জানুয়ারি থেকে WTO কাজ শুরু করে। এর প্রধান অফিস বা সচিবালয় সুইজারল্যান্ড রাজধানী জেনেভা। আচ্ছা, এখানে একটু থামাই ইয়াসনাকে, এখানে WTO কাজ শুরু করে 1995 সাল থেকে। এই সালটা একটু মনে রাখো, কারণ WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের পুরো বিশ্ব যে বাণিজ্য এটা নিয়ন্ত্রণ করতেছে বা পিছনে থেকে বা সামনে থেকে সবভাবেই মানে খুব ইনফ্লুয়েন্স করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং এটার মেইন যে রাজধানী সুইজারল্যান্ডের জেনেভা, ঠিক আছে, এটা অনেক আসে আমাদের বোর্ডের এক্সামে অনেক আসে। আচ্ছা, এখান থেকে কি ফারহানা পড়বা নাকি না থাক ইয়াসনে পড়ো ইয়াসনা। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী নিম্নরূপ: সদস্যভুক্ত
যুক্ত বিভিন্ন দেশের মধ্যকার বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করা। GATT সম্পাদিত বিভিন্ন চুক্তি সহ উরুগুয়ে রাউন্ডে গৃহীত সকল চুক্তি ও বিধানাবলীর বাস্তবায়ন করা। বিশ্বব্যাপী বাণিজ্য সংক্রান্ত আলোচনায় একটি ফোরাম হিসাবে দায়িত্ব পালন করা। উন্নয়নশীল দেশসমূহের বাণিজ্য নীতি নির্ধারণে বিভিন্ন কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা। বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক, আঞ্চলিক ও গোষ্ঠীগত সংস্থাসমূহের সাথে সহযোগিতামূলক ভূমিকা পালন করা। সংস্থা কর্তৃক বিভিন্ন সময়ে গৃহীত বাণিজ্য সংক্রান্ত নীতিমালার কালাত্মিক পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধনমূলক নতুন নীতিমালা নির্ধারণ করা। আচ্ছা, এইখানে যে এক মিনিট ইয়াশা, এইখানে যে কাজগুলো দেখতেছি, এই কাজগুলো যে কতটা ইম্পর্টেন্ট এটা বুঝতেছি। কারণ বর্তমানে আমাদের পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ সেই করতেছে যে কিনা আর্থিকভাবে অনেক বেশি স্ট্রং। যে দেশটা আর্থিকভাবে অনেক স্ট্রং সেই কিন্তু অনেক বেশি পাওয়ার পাচ্ছে, ঠিক আছে? এমন না যে যে দেশের জনসংখ্যা অনেক বেশি সেই দেশই কন্ট্রোল করতেছে, তা কিন্তু না। যে দেশ আর্থিকভাবে যত বেশি স্ট্রং, ফিনান্সিয়ালি যত বেশি মানে স্ট্রং, তারাই কিন্তু করতেছে। এবং ফিনান্সিয়াল স্ট্রং হওয়ার উপায় কি? ব্যবসা বাণিজ্য। তুমি ব্যবসা বাণিজ্য যত বেশি যদি না করতে পারো ঠিকঠাক, মানে তাহলে কিন্তু তুমি কিন্তু স্ট্রং হইতে পারবে না। দেখো, আমাদের এশিয়ার মধ্যে জাপান কিন্তু খুব ছোট্ট একটা দেশ, দ্বীপের মতো, কয়েকটা দ্বীপ, 17টা দ্বীপের 17টা নাকি কয়েকটা দ্বীপ আছে, 6টার মতো দ্বীপ। তো এই দ্বীপের মধ্যে পাহাড়ি একটা দেশ, মানে পাহাড় আছে অত বেশি, সমুদ্রের মাঝখানে, হ্যাঁ, জাপান। বাট খুব স্ট্রং না। কোনো কিছু হইতে গেলে তো জাপানের তো একটা ব্যাপার আছে, কিছু সে আছে, হ্যাঁ, অনেকটা। তারপর আবার দেখো এখন যে ইদানিং যে চায়না এত উন্নত হচ্ছে বা এত পাওয়ারফুল হচ্ছে, কিভাবে? ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ঠিক আছে? সো দেখো, এই যে বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে মাঝে মাঝে ঝামেলা লাগা যায়, এবং সেই ঝামেলাগুলো, বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ঝামেলাগুলো যেন নিষ্পত্তি হয়ে যায়, সেটা কি করে? কে? আমেরিকা এবং চায়নার মধ্যে বাণিজ্যের সমস্যা হয়ে গেল। দুইজনই তো অনেক মানে অনেক শক্তিশালী, হ্যাঁ, তো দুইজনের মধ্যে ঝামেলা কে করবে? ঝামেলা মেটাবে কে? WTO। গ্যাট উৎপাদিত বিভিন্ন চুক্তি সম্পূর্ণ, মানে এখানে হলো অনেকগুলো চুক্তি আছে, ঠিক আছে? এটা সম্পর্কে আলোচনা করতে গেলে, গ্যাট সম্পর্কে আলোচনা করতে গেলে পুরো একটা ক্লাস লাগবে। সো আমি বোকামির মধ্যে দিয়ে যাব না, জাস্ট এমনি স্কিপ করে যাই। তো উরুগুয়ের রাউন্ড সম্পর্কে অনেক আলোচনা করার আছে, বাট আমি করব না। চুক্তি ও বিধানাবলী বাস্তবায়ন করা হবে, কারণ এগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাদের সব মাথার উপরে দিয়ে হুশ করে চলে যাবে, আমার সময় নষ্ট হবে। আচ্ছা, বিশ্বব্যাপী বাণিজ্য সংক্রান্ত আলোচনা একটি ফোরাম হিসেবে দায়িত্ব পালন করে, মানে বিশ্ব রাজনীতি, মানে বিশ্ব রাজনীতি না, বিশ্ব অর্থনীতি কেমন হবে, কি হবে, কিভাবে কোন দেশ কি রকম এক্সপোর্ট করতে পারবে না পারবে, কোন ধরনের প্রোডাক্ট কারা সেল করতে পারবে, এই সব কিছু লোক নিয়ন্ত্রণ করে। উন্নয়নশীল দেশসমূহ বাণিজ্য নীতি নির্ধারণে বিভিন্ন কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজন করা হয়। সব দেশ যে ফিনান্সিয়ালি স্ট্রং বা বাণিজ্যের দিক দিয়ে অনেক বেশি স্ট্রং তা কিন্তু না। উন্নয়নশীল দেশ যেমন আমাদের দেশটা, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, এরাও কিন্তু উন্নয়নশীল হইতেছে। তো তারা যে এত স্ট্রং, যারা চায়না, US, জাপান, এদের মতো স্ট্রং দেশগুলোর পাশাপাশি যেন একটু চলতে পারে, একদম যে ধাক্কা খায় নিচে না পড়ে যায়, তো এর জন্য তাদের একটু হেল্প করে। বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক, আঞ্চলিক ও গোষ্ঠী সংস্থা সমূহের সাথে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে। এই যে বিভিন্ন আন্তর্জাতিক নাফটা, সাপটা, ঠিক আছে, এগুলো আছে। তারপর হলো আমাদের যে সার্ক আছে, আঞ্চলিক, হ্যাঁ, গোষ্ঠীগত সংস্থাগুলো আছে, এইগুলো যেন সাহায্য, মানে ঠিকঠাক মতো চলতে পারে, তার জন্য সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন, মানে এক কথায় মোড়ল আসলাম মাতবর। আমাদের WTO হলো একদম বাণিজ্যের, মানে আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্বর একদম বাণিজ্যের মাতবর, ঠিক আছে? এটা বুঝে গেছি, এটাই। সংস্থা কর্তৃক বিভিন্ন সময় গৃহীত বাণিজ্য সংক্রান্ত নীতিমালা কালান্তিক পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধনমূলক নতুন নীতিমালা নির্ধারণ করে। মানে তুমি চাইলেই যে কোনো রকমের প্রোডাক্ট বা সার্ভিস তুমি সেল করতে পারবে না অন্য দেশে, ঠিক আছে? মানে একদম আন্তর্জাতিক আমাদের যে বৈদেশিক বাণিজ্যটা আছে, এটা পুরোপুরি তত্ত্বাবধান বা নিয়ন্ত্রণ করে আমাদের WTO। তো কতটা ইম্পর্টেন্ট বুঝছি? আচ্ছা, এরপর রিয়াসনা পড়ো। বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনৈতিক পরিশক্তি সমূহের সক্রিয় অংশগ্রহণের শুরু থেকেই একটা শক্তিশালী সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব ব্যাংক,
IMF, UNDP, ITC, UNCTAD সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি বিশ্ব বাণিজ্য উদারীকরণ এবং মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। স্বল্পোন্নত দেশসমূহ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ LDC WTO এর ফ্রেমের আওতায় থেকেই ধনী দেশগুলোর সাথে দর কষাকষির মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক সুবিধার আদায়ের জন্য সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেশগুলোর মধ্যে যেমনই সম্পর্কের উন্নয়ন ঘটছে, একে অপরের সমস্যাগুলো বুঝতে পারছে, তেমনি সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে তা দূরীকরণের সম্মিলিত প্রয়াস নিতে পারছে। বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত WTO সেল WTO সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করে। এই সেল স্বল্পোন্নত দেশগুলোকে সমন্বিত করে WTO এর সম্মেলনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার জন্য এই সেল নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। ইন্ডিয়া ও সুইজারল্যান্ড বাংলাদেশ ইতিমধ্যেই এই সুবিধা লাভ করছে। অন্যান্য দেশেও অনেকাংশে এই সুবিধা অর্জিত হচ্ছে। বাংলাদেশে এখন WTO এর বিভিন্ন অঙ্গ সংগঠন ও কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখন ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কে পড়বে? কে পড়বে? ইভা পড়বা? ম্যাম পড়ব। পড়ো। ইউরোপিয়ান কমিউনিটি ইসি 1992 সালে তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধনকে মজবুত করে নিজেদেরকে একটা অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ার প্রয়াসে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি গঠন করে। অনেকে এই নতুন বন্ধন কর্মসূচিকে নতুন ইউরোপ ও সন্দেহের বিষয় হিসেবে গণ্য করেন। বিশেষত বাইরের জগতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই নতুন জোটের অভ্যুদয়কে নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করে। এরূপ জোট গঠনের ফলে দ্রুত যে সকল সুবিধা অর্জিত হয় তা হলো ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি থেকে তা দ্রুত ইউরোপিয়ান কমিটি ইসি এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইইউতে পর্যবেসিত হয়। সবশেষে বড় ও সবচেয়ে সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে। ব্যবসায় বাধাসমূহ দ্রুত অপপ্রয়াসের কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রায় 300টি আইনগত সংস্কার সাধন করে। সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা, মূলধন ও জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে। সব দেশ একই বহিঃশুল্ক হ্রাস ধার্য করে। নিজেদের মধ্যে একটা সাধারণ মুদ্রা চালু করে যা ইউরো নামে পরিচিতি। সদস্য দেশে যে কোনো ছাত্র বা শিক্ষার্থী ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি লাভের জন্য অন্য দেশে আবাদে যাতায়াত সুবিধা লাভ করে এবং এতে ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র অর্থনৈতিক জোট এবং অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নয়, শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবেও ইউরোপকে প্রতিষ্ঠা করতে সহায়ক হয়েছে। আচ্ছা, এইখানে আমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে মাঝে মাঝে অনেক নিউজ দেখি যে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইইউ থেকে বের হয়ে যাচ্ছে বা ইইউ নামে অনেক কিছু শুনি। মানে যারা একটু আবার দেখা যায় যে যাদের ভাই বা আত্মীয় স্বজন ইউরোপের কোনো দেশে আছে বা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে কোনো দেশে আছে, তারা কিন্তু এটা সম্পর্কে অনেক কিছু শুনছি। কেউ কখনো কিছু
আচ্ছা, না শুনলেও সমস্যা নেই, বাট আমরা যদি নিউজ দেখতাম বা খবর দেখতাম তো ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে অনেক আগ্রহ আসতো, বাট এটা সম্পর্কে এই কাজগুলো সোজা আছে, ঠিক আছে? বা ইউরোপিয়ান ইউনিয়ন কি বা এটার কাজগুলো কি কি, এই সংস্থা বা জোটের কাজটা কি, এটা তোমরা একটু দেখে রেখো, হ্যাঁ, দুই একবার রিডিং করো, কারণ সামনে কয়দিন পরে তোমরা কি অ্যাডমিশন টেস্ট দিবা না? অ্যাডমিশন টেস্ট দিতে হবে তো ভার্সিটি, সো এইখানে ইউরোপিয়ান ইউনিয়নটা ইম্পর্টেন্ট। কি এটা মানে কি, এর কাজগুলো কি একটু দেখো। আচ্ছা, এখন এটা কি ফারহানা পড়বা? এখান থেকে ফারহানা পড়ো তো 1992 সালে। 1992 সালে ইসি ভুক্ত ভারতের দেশ ইউরোপের গড়ে ওঠে। দেশগুলো ছিল ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, মিস আয়ারল্যান্ড। কিছু বুঝি না। ফারহানার আজকে নেট মনে হয় একটু দুর্বল, তাই না? আচ্ছা থাক ফারহানা, আজকে পড়তে হবে না। অন্য কে পড়বা? সুইটি পড়বা? আচ্ছা, শিফা পড়বা? শিফা? ফাতেমা নওশিন আসো নাকি? হ্যাঁ, ফাতেমা নওশিন। শিফা পড়বা? শিফার কোনো রেসপন্স পাচ্ছি না। ফাতেমা নওশিন ও কি পড়বে? পড়বে না মনে হয়। আচ্ছা, কেউ পড়তে চাচ্ছ না তো কে পড়বে? আচ্ছা, আমি পড়ে ফেলি, ঠিক আছে। 1992 সালে ইইউ ভুক্ত 12টি দেশ সমন্বয় ইইসি মানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিউনিটি গড়ে ওঠে। দেশগুলো ছিল বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। 1995 সালে ইইসি সম্প্রসারিত হয় এবং তখন আরো 3টি দেশ সদস্যপদ দেওয়া হয়। নতুন সদস্য দেশগুলো হলো অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন। পরবর্তীতে বিভিন্ন সময় আরো 10টি দেশকে ইইউ পরবর্তীতে গৃহীত নাম এর পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। দেশগুলো হলো সাইপ্রাস, গ্রিস, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া। পরে আরো 3টি দেশ রোমানিয়া, চেক রিপাবলিক ও ক্রোয়েশিয়া যোগ দেয়। অর্থাৎ ইইউ এর বর্তমান সদস্য সংখ্যা 28। অবশ্য 2016 সালে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হলে এর সদস্য সংখ্যা দাঁড়াবে 27। ঠিক আছে, 28 ছিল বাট এখন 27, যুক্তরাজ্য বের হয়ে গেছে। ব্রেক্সিট ছিল না, ব্রেক্সিট সম্পর্কে শুনি নাই রে, কিচ্ছু শুনিনি। আমার মেয়েগুলো কিচ্ছু জানে না, কিচ্ছু শুনে নাই। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। এর আগেও আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কি ব্যবসার আইনগত দিক। এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এখানে আমরা ট্রেডমার্ক, কপিরাইট, ঠিক আছে, এগুলো সম্পর্কে পড়ছি, অনেক ইম্পর্টেন্ট ছিল। এটা কিন্তু আমার মানে খুব পছন্দের একটা চ্যাপ্টার, কারণ এটা থেকে তোমাদের অনেক 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 বাস দেওয়া যাবে, অনেক প্যারা দেওয়া যাবে। যেই চ্যাপ্টার গুলো অনেক বেশি প্যারা দেওয়া যাবে সেগুলো টিচারদের অনেক বেশি পছন্দের থাকে, ঠিক আছে, মানে আমার মতো টিচার। আমার তো আবার দয়া মায়া নাই, তোমরা জানো তাই না? তো মিস আপনি সবসময় এমন কেন করেন? আমরা না ছোট ছোট বাচ্চা। ওরে আল্লাহ, এই পাকনা মেয়েগুলো বলে ছোট ছোট বাচ্চা। আমার সাথে যে স্মার্টনেস দেখায় এরা নাকি ছোট বাচ্চা। তোমাদের কাছে আমার নিজেরে নাদান লাগে, ঠিক আছে, তোমাদের কাছে আমার নিজের নাদান লাগে। আমি বিপদে মানে অনেক নার্ভাস হয়ে যাই যে আল্লাহ আমি কি রেখে কি বলবো, এরা আমার বিপদে ফেলে দেবে। আচ্ছা, তো সবাই পাকনা না, কিছু কিছু মানুষের জন্য সবাই পাকনা হয়ে যায়। ওরে বাবা, ফারহানা আবার রেগে যাচ্ছে। ফারহানা এত সিরিয়াস হয়ে কিছু না, অল টাইম রেগে যায়। হ্যাঁ আমরাই তো মিস ফারহানা হিসেবে দেওয়া উচিত। তো দেখো, আমাদের যেহেতু চ্যাপ্টারটা শেষ, তো কি করতে হবে, চ্যাপ্টারে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখবা। তো এগুলো দেখার পরে এক কাজ ম্যাম করি, একটু দাগায় দেন, একটু কম করে দেন। কোনো দাগাদাগি নাই, কোনো দাগাদাগি নাই, সব পড়ছি আমরা সব পড়বো, সব দেখবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি একটা পরীক্ষা নেই, কি বলো, এক সপ্তাহে? অসুবিধা তো নাই, এগুলো সব কয়টা চোর, আমি তো চিনি, সব কয়টা হলো চুন্নি। তো কিভাবে পরীক্ষায় নকল করতে হবে, সবার হেল্প করতে হবে, সম্মিলিত জোট ভাবে পরীক্ষা, চোরামি করে পরীক্ষা দিতে হবে, সবাই সবকিছু জানি। তো আমি যেই পরীক্ষায় নেই না কেন কোনো সমস্যা নেই। তো
তোমাদের কাছে ব্যাকআপ আছে, তো ব্যাকআপ যেহেতু আছে তো একটু দেখো। মিস আমার কাছে তো কোনো ব্যাকআপ নেই। ইয়াসনার কাছে ব্যাকআপ নাই, এটা আমার মাইরা ফেললাম, বিশ্বাস করবো না, ঠিক আছে? এত অপমান করা ভালো না মিস, প্লিজ আচ্ছা। ম্যাম। আচ্ছা তো আচ্ছা তোমরা কি অ্যাটেন্ডেন্স দিছো আমারে? সবাই কি অ্যাটেন্ডেন্স No, miss. দিছো? ম্যাম ওই যে আমার এক ফ্রেন্ডের দাদি অসুস্থ হয়ে গেছে, তো ওই বের হয়ে গেছে ক্লাসে, তো আপনাকে বলতে বলছে। এক ফ্রেন্ডটা কি, ওই ফ্রেন্ডটা কি আমার স্টুডেন্ট ইফাত না? তারিমা। ও, জি ইফাত? ম্যাম, ইফাত ও, আচ্ছা। তারিমা 225 রোল। 225, আচ্ছা ঠিক আছে, ইফাতেরটা আমি নিব, তো সমস্যা নাই। ইয়াসনা মাত্র দিলা, ঠিক আছে? তো সবাই ভালো মিস থেকো, আমি সুস্থ থেকো। পুরা ফার্স্ট মানে যখন ক্লাসটা শুরু হয়েছে তখন থেকেই দেওয়ার ট্রাই করতেছি, এখন মানে হয় না তো হচ্ছে না, এখন মাত্র হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তো আমাদের ক্লাস মনে হয় এখনই শেষ হয়ে যাবে, তাই না? ম্যাম এক্সাম কিভাবে হবে? এক্সাম কিভাবে হবে? এক্সাম কিভাবে হবে মনে করো যে চ্যাপ্টারটা একটু দেখো, হ্যাঁ, মানে সবই একটু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, অতি সংক্ষিপ্ত গুলো দেখো, আর দেখার পরে ওই যে আমি যেগুলোর উপর অনেক বেশি জোর দিয়েছিলাম, ওই যে 3টা সহায়ক সেবার ধরন ওই যে বক্সের মধ্যে ছিল না, এগুলো একটু দেখো। দেখার পরে পরীক্ষাটা নেক্সট ক্লাসে কেমনে কি হবে সেটা পরীক্ষা মানে নেক্সট ক্লাসের উপরে থাকে, ঠিক আছে? ম্যাম আমাদের ওইটা বলে surprise দিলে দিতে কি হবে। আমরা প্রিপারেশনটা ওভাবে নিতে পারি? মিস একটু টাস্ক দিয়ে দেন না। টাচ দিয়ে দিব, টাচ, আচ্ছা আচ্ছা। তো কি হবে যতদূর মনে হয় আমি হয়তো মুখে মুখে দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, অথবা তোমাদের যে গুগল ফর্ম আছে গুগল ফর্মে আমি প্রশ্ন দিতে পারি, যে মনে করো পরীক্ষা শেষ হওয়ার পরে আমার তো পুরো ক্লাসটা শেষে, তো আমি হয়তো 1টার থেকে বা 1:30টার থেকে একটা ফর্ম দিয়ে দিব, লিংক পাঠাবো, তোমরা একটু দেখবা মানে গিয়ে, অথবা ম্যাম এমসিকিউ তাহলে? এমসিকিউ হইতে পারে, বা গুগল ফর্মে কিন্তু এমনি লিখিত প্রশ্নও নেওয়া যেতে পারে, পরীক্ষা নিতে পারে। দেখা গেল আমি কিছু ম্যাম উদ্দীপক লিখিত যেমন থাকে প্রশ্ন না, আমরা কিভাবে লিখবো? তোমার তো ওইখানে স্পেস থাকবে, টাইপ করে লিখবা, ঠিক আছে? টাইপ করতে গেলে হাত সব ব্যথা হয়ে যাবে, প্লিজ। ওরে আল্লাহ, ম্যাম মোবাইলে বাংলায় চ্যাটিং, টাইপ করব? মোবাইলে চ্যাটিং করার সময় তোমরা যেমনি টাইপ করো না, ঠিক সেম মোবাইলে পরীক্ষা দিবা, মোবাইলে যেরকম করে টাইপ দাও প্লিজ সেভাবে মোবাইলে তো ইংলিশ